পশ্চিম এশিয়ার দেশ ইরাক। দেশটির নাম শুনলেই যেন গোলা বারুদের গন্ধ ছুটে আসে। চোখের সামনে ভেসে ওঠে যুদ্ধের ধ্বংসাবশেষ, আর একটি নাম বাজতে থাকে কানের কাছে, সাদ্দাম হোসেন। যুদ্ধের দামামা কেড়ে নিয়েছে ইরাকের জৌলস। ফুলের গায়ে দাগ পড়লেও সেটা যেমন ফুলই থাকে, ইরাকের সৌন্দর্য যেন তেমনি। তাছাড়া মুসলিম জাহানের অন্যতম সব অলি আউলিয়ার দেশ ইরাক হবার সুবাদে মুসলমানদের কাছে ইরাক নামটি মহিমান্বিত হয়ে আছে। ইরাকের আয়তন 4,37,072 বর্গ কিলোমিটার, জনসংখ্যা 3,81,46,025 জন, মাথাপিছু আয় $16,551 এবং প্রচলিত মুদ্রার নাম ইরাকি দিনার। ইরাকের উত্তরে তুরস্ক, পূর্বে ইরান, দক্ষিণ পূর্বে কুয়েত, দক্ষিণে সৌদি আরব, দক্ষিণ পশ্চিমে জর্দান এবং পশ্চিম সীমান্তে সিরিয়া অবস্থিত। পারস্য উপসাগরে ইরাকের 59 কিলোমিটার উপকূল রয়েছে। প্রধান দুটি নদী হল দজলা ও ফোরাত। এই নদী দুটির কারণে ইরাকের জমি অত্যন্ত উর্বর। দুই নদীর মধ্যবর্তী এলাকা মেসোপটেমিয়া নামে পরিচিত। সভ্যতার লালনভূমি বলা হয় এই অঞ্চলটিকে। মানুষের লিখতে, পড়তে শেখা, আইন তৈরি, সুসংগঠিত সরকারের নিয়ন্ত্রণে শহর প্রতিষ্ঠা ও বসবাস এই এলাকা থেকেই শুরু হয়। এই অঞ্চলটি একসময় উরুক নামে পরিচিত ছিল। ইরাক শব্দটি আসে উরুক থেকেই। এই এলাকায় সভ্যতার জন্ম হয় খ্রিস্টপূর্ব 6ষ্ঠ সহস্রাব্দ থেকে। ইরাকে নতুন সীমান্ত নির্ধারণ হয় 1920 সালে তৎকালীন লীগ অব নেশনস এর মাধ্যমে। ওসমানিয়া সাম্রাজ্য দ্বিধা বিভক্ত হয়ে যাওয়ার পর ওই সময় ইরাকের নিয়ন্ত্রণ চলে যায় ব্রিটেনের হাতে। ব্রিটেন থেকে দেশটি স্বাধীন হয় 1932 সালে। তখনও ইরাকের রাজতন্ত্র ছিল। 1958 সালে রাজতন্ত্রের পতন ঘটে, প্রতিষ্ঠা হয় ইরাকি প্রজাতন্ত্র। ইরাকে বাথ পার্টির শাসন শুরু হয় 1968 সালে। ইরাকের মহিমা বর্তমান বিশ্ব ব্যবস্থায় অনেকটাই ম্রিয়মাণ, কারণ একদিকে রয়েছে ইরাকের বর্তমান দুর্বল অর্থনৈতিক কাঠামো, অন্যদিকে আল কায়দা, আইএস সহ নানা জঙ্গিবাদী ও পরাশক্তির সমর্থনপুষ্ট নানা সরকার বিদ্রোহী গেরিলা গোষ্ঠীর অভ্যুদয়। 90-এর দশক থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরিতার মাধ্যমে মূলত দেশটির রাজনৈতিক স্থবিরতা শুরু হয়। 1990 সালে সাদ্দাম হোসেনের নেতৃত্বাধীন ইরাক কুয়েতে আগ্রাসন চালায় এবং কুয়েতকে ইরাকের 19তম প্রদেশ ঘোষণা করে। ইরাকের দখলদারি থেকে কুয়েতকে মুক্ত করার লক্ষ্যে মার্কিন নেতৃত্বে বহুজাতিক বাহিনী ইরাকের বিরুদ্ধে 2রা আগস্ট 1990 থেকে 28 ফেব্রুয়ারি 1991 সাল পর্যন্ত অপারেশন ডেজার্ট স্টর্ম নামক অপারেশন পরিচালনা করে। এটি প্রথম উপসাগরীয় যুদ্ধ নামেও পরিচিত। এর প্রায় 1 দশক পর ইরাকে মারাত্মক বিধ্বংসী পারমাণবিক অস্ত্রের মজুত রয়েছে কারণ দর্শিয়ে ইরাকের সন্ত্রাস বিরোধী যুদ্ধের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে মার্কিন ও ইংরেজ যৌথ বাহিনী। ইতিহাসে এ ঘটনা দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধ নামে পরিচিত। মার্কিন বাহিনী ইরাকের তৎকালীন রাষ্ট্রপতি সাদ্দাম হোসেনকে গ্রেপ্তারের উদ্দেশ্যে 2003 সালের 13 ডিসেম্বর অপারেশন রেড ডন নামক আরেকটি অপারেশনও পরিচালনা করে। এভাবে গত কয়েক দশকে বিভিন্ন অস্থিরতা ও যুদ্ধের কারণে ইরাকের অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থায় দুর্দশা নেমে আসে। সাম্প্রতিক সময়ে ISIL নামক সন্ত্রাসী সংগঠন ইরাকের ভূমিতে গঠিত হয় এবং মসুল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নগরীতে শক্তিশালী ঘাঁটি গড়ে তোলে। এছাড়া দেশটির উত্তর সীমান্তবর্তী কুর্দিস্তান প্রদেশের বিচ্ছিন্নতাবাদ সমস্যাও ইরাকের রাজনীতিতে গুরুত্বপূর্ণ। বর্তমানে ইরাকের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতা এবং দুর্বল সরকার ও রাষ্ট্র ব্যবস্থার কারণে বিশ্ব রাজনীতিতে দেশটির গুরুত্ব ক্রমশ হ্রাস পাচ্ছে। শিশুকাল থেকে আমরা কারবালার নাম শুনে এসেছি। এই কারবালা শহর ইরাকে অবস্থিত। শহরটি বাগদাদের 100 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এই শহর কারবালা প্রদেশের রাজধানী। 2003 সালের হিসেব অনুযায়ী এখনকার জনসংখ্যা 5,72,300 জন। কারবালা মূলত কারবালার যুদ্ধ সংঘটিত হওয়ার স্থানের কারণে বেশি পরিচিত। মক্কা, মদিনা ও জেরুজালেমের পর শিয়ারা কারবালাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান বলে বিবেচনা করে। মুহাম্মাদের দৌহিত্র হুসাইন ইবনে আলীর মৃত্যু কারবালায় ঘটে। ইরাকের রাজধানী শহর বাগদাদ। দজলা নদীর তীরে অবস্থিত এই শহরটি 8ম শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছিল। আব্বাসীয় খিলাফতের আমলে এটি রাজধানীতে পরিণত হয়। প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই বাগদাদ মুসলিম বিশ্বের এক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক, বাণিজ্যিক এবং বুদ্ধিবৃত্তিক কেন্দ্র হিসেবে বিকশিত হয়েছিল। এই শহরটি জ্ঞানের শহর হিসেবে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছিল।
বিভিন্ন হিসাব অনুযায়ী ৬ বা ৭ মিলিয়নেরও বেশি জনসংখ্যা এই শহরে। সমসাময়িক সময়ে ২০০৩ সালে ইরাক আক্রমণ এবং পরবর্তীকালে ২০১১ সালের ডিসেম্বর পর্যন্ত স্থায়ী ইরাক যুদ্ধের ফলে শহরটি অবকাঠামোগত বহু ক্ষতির সম্মুখীন হয়। সাম্প্রতিক বছরগুলোতে শহরটি প্রায়শই বিদ্রোহীদের হামলার শিকার হচ্ছে। যুদ্ধের ফলে সাংস্কৃতিক ঐতিহ্য এবং ঐতিহাসিক নিদর্শনগুলিরও যথেষ্ট পরিমাণে ক্ষতি হয়। ২০১৮ সালের হিসাব মতে বাগদাদকে বসবাসের জন্য বিশ্বের সবচেয়ে নিম্ন বসবাসযোগ্য স্থানগুলির মধ্যে একটি হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। ইরাকের রাজধানী বাগদাদ মুসলিম জাহানের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র শহর, যে কারণে এই পবিত্র নগরী বাগদাদ শরীফ থেকে সমাধিক পরিচিত। বাংলাদেশের মানুষ একে বগদাদ শরীফও বলে। বাংলাদেশের মানুষের সঙ্গে বাগদাদ শরীফের যেমন তামদ্দুনিক সম্পর্ক সুনিবিড়, তেমনি রুহানি তাওয়াল্লুক আরও সুনিবিড়। আরবিল কুর্দিস্তান অঞ্চলে রাজধানী এবং সর্বাধিক জনবহুল শহর। এটি প্রায় ইরাকি কুর্দিস্তান অঞ্চল এবং ইরাকের উত্তরে অবস্থিত। এই শহরে বসবাসকারী লোকের সংখ্যা প্রায় ৮,৭৯,০০০। এরবিলে মানব বসতি শুরু হয় খ্রিস্টপূর্ব ৫ম সহস্রাব্দ হতে। সেই হিসেবে শহরটিকে বিশ্বের প্রাচীনতম ধারাবাহিকভাবে বসবাসকারী অঞ্চলগুলির মধ্যে একটি অঞ্চল ধরা হয়। দৃষ্টিনন্দন এরবিল যেন সৌন্দর্যের অপার লীলাভূমি। শহরটিতে কুর্দিদের সংখ্যা অনেক বেশি। সুলাইমানিয়া ইরাকের পূর্ব দিকে অবস্থিত একটি শহর ও কুর্দিস্তান অঞ্চল। এর পাশে রয়েছে ইরাক ইরান সীমান্ত। সুলাইমানিয়া সবসময় মহান কবি, লেখক, ঐতিহাসিক, রাজনীতিবিদ, পণ্ডিত ও গায়কদের বসবাসের কেন্দ্র ছিল। আধুনিক সুলাইমানিয়া শহরটি ১৭৮৪ সালে কুর্দি রাজপুত্র ইব্রাহিম পাশা প্রতিষ্ঠা করেছিলেন এবং নামকরণ করেছিলেন তার পিতা সুলতান সুলাইমান পাশার নামে। মসুল উত্তর ইরাকের একটি প্রধান শহর। রাজধানী বাগদাদ থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত মসুলের পশ্চিম তীরে অবস্থিত টাইগ্রিস নদী। একবিংশ শতাব্দীর শুরুতে মসুল এবং এর আশেপাশের জাতিগত ও ধর্মীয়ভাবে বিভিন্ন ধরনের লোক বাস করত। মসুল জনসংখ্যার অধিকাংশ ছিল আর্মেনীয়, তুর্কিমিন, কুর্দি, ইয়াজিদি, শাবাকিস, ম্যান্ডাইস, কাউলিয়া, কার্কাসিয়ান। ধর্মীয় দিক থেকে মূলধারার সুন্নি ইসলাম মসুলের বৃহত্তম ধর্ম, তবে সালাফি আন্দোলন এবং খ্রিস্ট ধর্মেরও উল্লেখযোগ্য সংখ্যক অনুসারী রয়েছে। ব্যাবিলন ছিল মেসোপটেমিয়ার একটি শহর। এর ধ্বংসাবশেষ পাওয়া যাবে ইরাকের বাবিল প্রদেশে। ব্যাবিলন বাগদাদের প্রায় ৮৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। ২৩০০ খ্রিস্টপূর্বাব্দে এটি রাজ্যের পবিত্র শহর ছিল এবং ব্যাবিলন সাম্রাজ্যের রাজধানী ছিল ৬১২ খ্রিস্টপূর্বাব্দে। শহরটি প্রথম ব্যাবিলন রাজবংশের বৃদ্ধির সঙ্গে উন্নতি লাভ, লক্ষণীয় উপনীত এবং রাজনৈতিক সুখ্যাতি লাভ করেছিল। ব্যাবিলন ছিল তৎকালীন আধুনিক মহানগরের প্রথম উদাহরণ। আলেকজান্ডারের সময় সম্ভবত এখানে ১০ লক্ষের মতো বাসিন্দা ছিল। ব্যাবিলনের শূন্য উদ্যান পৃথিবীর ৭ম আশ্চর্যের একটি। ব্যাবিলন নামটি এসেছে সুমেরিয়ান ভাষা থেকে। এর অর্থ হল ঈশ্বরের দরজা। হিব্রু বাইবেলে নামটি বাইবেল হিসেবে আবির্ভূত হয়। দুহক ইরাক এর কুর্দিস্তান অঞ্চল। শহরটি টাইগ্রিস নদীর তীরে পাহাড় দ্বারা বেষ্টিত। দুহকের ক্রমবর্ধমান পর্যটন শিল্প রয়েছে। ১৯৯০-এর দশকের পর থেকে এর জনসংখ্যা হ্রাস পেয়েছে, কারণ ইরাক সেনাবাহিনীর দ্বারা গ্রামগুলি ধ্বংস করার পরে পল্লী জনসংখ্যা শহরে চলে গেছে। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয় দুহক বিশ্ববিদ্যালয়, যা শিক্ষা ও গবেষণার জন্য প্রখ্যাত কেন্দ্র। দুহক শহরটিতে কুদ্রি এবং আর্শেরিয়ান জাতির লোক বেশি বাস করে। এছাড়া ইরাকে রয়েছে পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক অলিয়া আউলিয়ার মাজার। ইরাকের শুধু বাগদাদেই প্রায় ১.৫ শতাধিক জামে মসজিদ আছে, যেগুলোর প্রতিটিতেই কারো না কারো মাজার রয়েছে। কাদেরিয়া তরিকার ইমাম গাউসুল আজম আবু মুহাম্মদ মহিউদ্দিন সৈয়দ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির রওজা শরীফ রয়েছে এই পবিত্র নগরী বাগদাদে। তিনি আমাদের দেশে বড় পীর নামেও পরিচিত। তার নামে বাংলাদেশের মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, এমনকি বাজারও গড়ে উঠেছে।
ফোরাত নদীর তীরে অবস্থিত কারবালায় রয়েছে হজরত ইমাম হুসাইন আলাইহিসসালাম, ছোট শিশু হজরত আলী আসগর ইবনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু, হজরত আব্বাস ইবনে আলী রাদিয়াল্লাহু, হজরত কাশেম ইবনে হাসান আলাইহিসসালাম সহ প্রায় ৭২ জন শহীদানের মাশহুদ ও রওজা মোবারক। নাজাফে রয়েছে মাশহাদে আসাদুল্লাহ গালিব হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বহু সাহাবায়ে কেরাম, সুফিয়ায়ে কেরামের মাজার। এখানকার দজলা নদীতে হজরত ইউনুস আলাইহিসসালামের মাছের পেটে ছিলেন ৪০ দিন। তিনি তখন যে দোয়া পাঠ করে মাছের পেট থেকে উদ্ধার পেয়েছিলেন তা হচ্ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।